এখান থেকে এই যে আমরা বাইতুল মোকাররমের ঘটনা বলেন বা এই যে ঢাকা ইউনিভার্সিটির ঘটনা বলেন, এটা কিন্তু আমাদেরকে ওই টেল হোলস গুলি দেখাই দিচ্ছে। এইখান থেকে যদি আমরা সতর্ক না হই, তো এটা হয়তো পরিণাম আরো ভয়াবহ হতে পারে। আর এই যে এখানে মেইনলি আপনি দেখেন যে এইগুলিতে আমাদের একটু গোড়ায় যেতে হবে, রুট কজ অ্যানালাইসিসে যেতে হবে। যে এই যে গোয়েন্দা ব্যর্থতা বা এগুলি বলেন, এগুলি আমাদের গোড়ায় গলদ যে একটা কথা আছে ওরকম হয়ে গেছে। যে আপনার প্রথম হয় কি যে কোনো কিছু আপনাকে একটা আইডিয়া বা ওইটার স্তরে থাকে বা একটা ধারণা থাকে। সেই ধারণার পরে আমরা কি ওটা থেকে আমরা পরিকল্পনা নিই আমরা কি করব। পরিকল্পনার পরে আসে সেটার অ্যাকশন, অ্যাকশনের পরে আসে ফলাফল। এখন যদি আপনার মূল ধারণাতেই ভুল থাকে, ওখানে বিভ্রান্তি থাকে, তাহলে আপনার পরিকল্পনা ভুল হবে। আর পরিকল্পনা ভুল হলে আপনার অ্যাকশন ভুল হবে। আপনার অ্যাকশন ভুল হলে আপনার সেটা ফলাফল সেটাও আমাদের জন্য মারাত্মক বা পরিণাম এটা বয়ে আনবে। কাজেই আমাদেরকে খেয়াল রাখতে প্রথমেই দেখতে হবে যে আমাদের ওই বিভ্রান্তিটা, এটা কিন্তু আমরা বারবার বিভিন্নভাবে সেটা আলোচনা করছি। আজকে যদি এই কাহিনীগুলি দেখেন, এটার মধ্যে হয়েছে কি যে আমাদের সেই আইডিয়া বা ধারণাতেই প্রথমেই ভুল ছিল। আমরা এমন কিছু মানুষকে জাতির পরিত্রাণকর্তা বা এই ধরনের রেস্কিউয়ার হিসাবে ভেবে নিয়েছি। এটা কিসের জন্য? আমাদেরকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া হয়। মনে হয় যে আপনাকে মনে হচ্ছে কেউ ধাক্কা মেরে, এটা আপনাকে নেগেটিভ অর্থে বলছি না, সেই ধাক্কাটা হয়তো বিবেক আপনাকে দিয়েছে। আপনি সেই উদ্ধার করেছেন, জাতি আপনার প্রতি কৃতজ্ঞ। আমার মনে হয় জেনারেল জিয়াউর রহমানের পরে আর কোনো সেনাপ্রধান বর্তমান সেনাপ্রধানের মতো এত কনফিডেন্স তার ট্রুপের উপরে, এমনকি সাথে সাথে জনগণের যে আপনি আস্থা পেয়েছেন, সেটা আর কেউ পায় না। এটা আমাদের স্বীকার করতেই হবে। আপনি নিজে ইচ্ছা করে পড়েন আর কেউ ধাক্কা মেরে আপনাকে এই কাজটা করাক, আমি এটা নেগেটিভ অর্থে বলছি না। এই ধাক্কা, এই যে বললাম তো, এটা আপনার বিবেকে হয়তো ধাক্কা দিয়েছে, কাজে এটাকে আপনি প্রমাণ করুন। এখন একজন গুড অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আপনার দেখেছি যে আপনার তিনটা কিন্তু সেনাবাহিনীতে তিনটা কমিশন হয়েছিল, বুঝবেন এটা ভিতরে একটা বিরাট গন্ডগোল সৃষ্টি হয়ে গেছে বা এটা রয়েছে। একইভাবে এই ঘটনা দুটা কিন্তু জাতির জন্য একটা টেল হোলস। এটা আপনার শুরু হয়েছে সে স্বাধীনতার পর থেকে। আপনারা দেখেন যে জিনিসগুলো কিছু ধরনের আপনার ন্যারেটিভ তৈরি করে, আমাদের ভালো মানুষ কোনগুলি, আমরা আসলে কি করি, দক্ষ যোগ্য এবং ভালো মানুষকে ওই জায়গাগুলি বসাতে চাই, কিন্তু আমাদেরকে বিভ্রান্তি করে আপনি সেই ১-১১ বলেন, এই যে সেকেন্ড ১-১১ এখনো যেটা চলছে, এটার মধ্যে দেখেন সেই একই ধরনের। আমরা সে রাইট পার্সনগুলিকে আপনি যদি আমরা ওইটাকে অ্যাড্রেস না করি, এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস, মাহমুদ ভাই কিন্তু সঙ্গত কারণেই বলে দিয়েছেন আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা করছি। এই কনস্ট্রাকটিভ সমালোচনা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে কিন্তু টুপ করে পদ্মা নদীতে ফেলে দিতে চেয়েছিলেন। যিনি ফেলে দিতে চেয়েছিলেন তার লোকগুলিকে নিয়ে আপনি কাজ করছেন, কারণ যে আপনাকে টুপ করে ফেলে দেওয়ার এখন ওইভাবে পারে নাই, ফিজিক্যালি পারে নাই, আপনাকে কিন্তু সেই টুপ করে ফেলে দেওয়ার প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে এবং এগুলি আমরা দেখছি। কাজে আপনার শত্রু না, কারণ আপনি যদি এখানে ফেইলুর হন, মাহমুদ বা অলরেডি বলে দিয়েছেন, আপনার ফেইলুর মানে এটা সারা জাতির ফেইলুর। উই ক্যানট অ্যাফোর্ড এনি মোর ফেইলুর। আপনার ফেইলুর এই জাতি এটা অ্যাফোর্ড করতে পারবে না। কাজে এখানে আপনার প্রথমেই সে আপনার ওখানে যেতেই হবে। আপনি দেখেন যে এই যে আপনার যে প্রশাসনে আমরা যেটা দেখছি এক ধরনের, আপনার কি বলবো, এটা উনি হোমিওপ্যাথিক চিকিৎসার মতো করছেন। ইটস ইজ রাইট। অনেক সময় দেখা যাচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা, আমি এটাকে খারাপ বা চিকিৎসা ব্যবস্থাকে আমি খারাপ বলছি না। এখন মনে করেন যদি আপনি এই হোমিও চিকিৎসার মাধ্যমে এই জাতির রোগটা সারাতে পারেন, তাহলে আপনি কিন্তু প্রশংসা পাবেন। কিন্তু যদি এটা আরো এটার ব্যর্থতা টেনে আনে, ২ দিন আগে কিন্তু উনি একটা চমৎকার কথা বলেছেন যে আমার ৮৪ বছর সারা বিশ্বে আমি সম্মানিত হয়েছি, এখন আমার এই বয়সে আমি জাতির কাছে মানে বেঈমান হতে চাই না বা তাদের কাছে দুর্নাম নিয়ে আমি মরতে চাই না। কিন্তু আপনি শুধু শুধু আকাঙ্ক্ষা করলে হবে না, আপনি কিন্তু এমন একটা জায়গায় পা রেখেছেন, এখন যদি আপনি এখনই সতর্ক না হন, একটা হয়ে গেলে কিন্তু এটা হবে না। এবং প্রত্যেকটা দেখা যাচ্ছে আপনার প্রত্যেকটা নিয়োগ আমরা বারবার ইন্ডিকেট করছি, কারো পার্সোনালি আমাদের কারো প্রতি কোনো আপত্তি নাই। আমি কনক ভাই আবার বলবো একটা সামরিক বিষয়, জেনারেল ওয়াকারের ব্যাপারে ব্যাপারটা বলবো একটু পরে। এখন যে জিনিসটা হয়েছে আপনাকে কিন্তু এটা বারবার বলা হচ্ছে যে এখন আপনি যদি দেখেন ২০০১ সালে দেখেন আমাদের এগুলি কিছু নমুনা আছে।
লতিফুর রহমান যখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হন, উনি কিন্তু প্রথম রাতে বিড়াল মেরে ফেলেছিলেন। উনি কতগুলি সচিব প্রথম দিনেই কিন্তু উনি পরিবর্তন করেছেন, এবং উনার ছিল একজন অ্যাডভাইজার ছিলেন ডক্টর খলিল, ওই পিনাকিদার সাথে উনি করেছেন, আপনার মাহমুদ ভাইয়ের ফ্রেন্ড। ওনার সাথে আমার কথা হয়েছে, তারা কিভাবে কাজ করেছিলেন। তারা অপেক্ষা করেন না, হি ওয়াজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর। কিন্তু ডক্টর মাহমুদ ইউনুস, আপনি তো সেটা দেখাতে পারেন না। এটাগুলো আনফরচুনেটলি আমাদেরকে সেটা বলতে হবে। এখন মনে করেন আপনার আশেপাশে যারা আছে, আপনি যে জিনিসটা পছন্দ করবেন সেই জিনিসটাই আপনাকে সার্ভ করে, আপনাকে অ্যাডভাইস হিসাবে। আপনি অপছন্দ করবেন সেই জিনিস ওনারা সার্ভ করে না। ফর দ্য গড সেক, আল্লাহর ওয়াস্তে আপনাকে বলছি, এমন কিছু আপনি পরামর্শ শুনেন যেটা আপনার পছন্দ হবে না, এটাই কিন্তু আপনার সাকসেস এনে দিবে। অর্থাৎ মিনার ভাই ধরেন ডক্টর ইউনূসের প্রতি আমরা আস্থা রাখতে চাই, কিন্তু ধরেন অবশ্যই এখন ধরেন কিন্তু রাষ্ট্র তো আর আবেগ দিয়ে চলে না। আপনার 84 বছর বয়স, আপনি ব্যর্থ হতে চান না, অথবা আপনার কথা না শুনলে আপনি চলে যাবেন, আবেগের কোনো স্থান নাই। এখন আপনি স্পেসিফিক, মাহমুদ ভাইজি বলছিল অনভিজ্ঞতা, মানে আপনি তো রাষ্ট্র চালনায় অভিজ্ঞ না, কিন্তু আপনার সাথে যারা আছে তারা আপনার থেকেও আরো অনভিজ্ঞ। না, এইটা হয়েছে কি যে আপনার যেটা অনভিজ্ঞতা বা ওই ধরনের টার্ম ধরুন, এটা আনফরচুনেটলি আমাদেরকে বলতে হবে, আমাদেরকে এটা শো করছেন, ডিসপ্লে করছেন। এখন যদি আপনি এটা না করেন, আপনি কার কাছে যাচ্ছেন? সে আপনার রোগ হয়েছে ডাক্তারের কাছে, সেই যে ডাক্তারের কাছে গেছেন আপনি, ওই ডাক্তাররাই এই চিকিৎসা বিদ্যাকে হেট দ্য মানে এই যে মেডিকেল সিস্টেমটাকে ওরা ঘৃণা করে, ওরা কবিরাজি সিস্টেম পছন্দ করে। আপনি কি যদি মনে করেন এরকম ডাক্তারের কাছে যদি যান, যাদের কাছে গিয়েছেন তারা পলিটিক্সকে হেট করে, আপনি দেখেন আপনার আশেপাশে যারা আছে এদের পলিটিক্স সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই। দু একজনের যাওয়া আছে, তারা একটা ফলস ইকুয়ালাইজার, যাদেরকে বলবো তারা এই দিকেও করে সেদিকেও করে, সত্যি কথা বলে না। মানে হচ্ছে চুলে মাথায় টাকের মাথায় চুল গজানোর জন্য আপনি যে ডাক্তারের কাছে গেলেন তার মাথায় টাক। না, এখন এইটা আপনাদের খেয়াল রাখতে হবে। ডক্টর মাহমুদ ইউনূস, আমরা ডিউ রেসপেক্টে আপনাকে এটা বলছি যে এটা সমালোচনা না, এগুলো আপনি করেন, আপনাকে সেই প্রথম গোড়ায় হাত দিতে হবে। তা না হলে আপনাকে তো এটা তো সম্ভব না, ডক্টর মাহমুদ ইউনূস দেখবে না কোন জেলায় কোন ডিসি বসেছে, এটা আপনার পক্ষে সম্ভব না। কিন্তু আপনি যাকে বসাবেন তার কাজ ছিল এটা, এবং দেখা যাচ্ছে আপনাকে যে টুপ করে পর্দায় ফেলতে চেয়েছিলেন, তাদের আশেপাশে যারা আছে তারাই এখন আপনার সবকিছু নিয়ন্ত্রণ করছে। এটাই আমাদের কাছে অ্যালার্মিং মনে হচ্ছে। আর কনক ভাই, আমি আর একটু বলতে চাই জেনারেল ওয়াকারের সম্পর্কে। নো ডাউট, এখন দেখেন যে জেনারেল ওয়াকারের সম্পর্কে একটা ধারণা হলো, এই ক্ষেত্রে একটা ওই যে গল্পের মতো, শীতের সকালে একটা বাচ্চা পড়ে গিয়েছিল, তখন ওখানে যে কেউ আর নামে না, বাইরে থেকে আর কি সবাই মানে হাউতাস করছে, আহা করছে, আর এই বাচ্চাটা পড়ে গেল। তো হঠাৎ করে দেখা গেল যে একজন লোক সেটা নেমে বাচ্চাটাকে উদ্ধার করলেন। বাচ্চাকে উদ্ধার করে সাংবাদিকরা পরে তারা দেখে হবে বাহবা দিচ্ছে যে আপনি কিভাবে করলেন, যে ভাই আমি তো আসলে ইচ্ছা করে করি না, পিছন থেকে কেউ ধাক্কা মেরেছিল। এখন জেনারেল ওয়াকারের জন্য আমার কাছে কেন জানি মনে হয়, জি বলেন। হ্যাঁ, এখন যদি যেটা একটা দুর্নীতির জন্য ইনভেস্টিগেশনের জন্য 3 জন লেফটেন্যান্ট জেনারেলের জন্য, একটা গুমের ব্যাপারে, আরেকটা হয়েছিল যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং। 3টা যে জেনারেল আসলে খুব সুন্দর জিনিসগুলো ওনারা বের করে এনেছিলেন, কিন্তু অ্যাকশন আমরা শুধু ডিজিএফআই এর কয়েকজন বাদে আর কোনো অ্যাকশন দেখি নাই। দেখেন আপনারা যে একই ধরনের ভুল করছেন জেনারেল ওয়াকার, এবং দেখা গেল যে ইদানিং যে 3 জন মেজর জেনারেলকে লেফটেন্যান্ট জেনারেল বানানো হয়েছে, এদের মধ্যে একজন হলেন, 3 জনের ব্যাপারে আপত্তি আছে, কিন্তু একজনের ব্যাপারে খুবই গুরুতর আপত্তি রয়েছে, জেনারেল মঈন, যেটা মেজর জেনারেল মঈন। এখন ওনার ব্যাপারে আপনারা সবাই জানেন। এখন এই ধরনের মানুষকে যদি আপনি আশেপাশে, হ্যাঁ, যে বেনিফিট অফ ডাউট আমরা তো বলেছি আপনাকে অবশ্যই দেওয়া হবে, কিন্তু আপনাকে এটা তো খেয়াল রাখতে হবে। এখন এই ধরনের লোক যদি আপনার আশেপাশে আবার থাকে, তাহলে তো এক ধরনের মানুষের ভিতর সন্দেহ দেখা যায়। মিনার ভাই, ওনারা যদি কঠোর হতে না পারেন, আমরা তো এখনো আসলে ছাড় দিয়ে কথা বলছি, আমরা কঠোর হইতে 2 সেকেন্ডও লাগবে না, এবং আমরা জানি যে কেমনে কোন লিঙ্ক ভাইরাল করতে হয়, কি ইনফরমেশন আমাদের কাছে আছে, এগুলো আমি আর ইলিয়াস আমাদের কাছে বহু কিছুই আছে। জাস্ট দেখতে চাচ্ছি তোমরা কি করো। যেমন আমি যেটি বলছিলাম, আমি এক পুলিশকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা এই যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছেলেটাকে মারার পরে আপনারা কেন নিলেন না, রিমান্ডে নিলেন না? বলছেন ওরা সব স্বীকার করছে। আর ভাই স্বীকার করলেই হইলো, তুমি জানবা না পিছনে নেপথ্যের ঘটনা কি?
তো এরকম না সার্বিক অবস্থা আরকি। আর আপনি একে স্যাবোটাজ বলছেন। আমিও স্যাবোটাজ হুম। এখন একটু সফটলি বলতে চাই আরকি গোয়েন্দা ব্যর্থতা, না স্যাবোটাজ